2024 সাল থেকে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে যে নতুন সিলেবাস প্রবর্তিত হলো, সেখানে বাংলা বিষয়ের অর্থাৎ বাংলা প্রথম ভাষা হিসেবে বা বিভাগ ক হিসেবে যারা পড়তে চলেছ, তাদেরকে কিন্তু নতুন সিলেবাসে থাকা নানা কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্যের ইতিহাস এগুলো পড়তে হচ্ছে। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই কিন্তু আর্টস ডিপার্টমেন্টের কিছু সাবজেক্টের সিলেবাস আপলোড করা হয়েছে। তোমরা যদি সেই সিলেবাসগুলো না দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে দেখে নিতে পারো আমাদের চ্যানেলে ভিজিট করে। আজকে আমরা সেই সিলেবাসের মধ্যে থেকে যে প্রবন্ধ অংশটি রয়েছে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল নামক প্রবন্ধটি আলোচনা করব। তোমরা কিন্তু আমাকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া পেজ যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগাযোগ করতে পারো। আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রতিটা লিঙ্ক এবং আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনেও কিন্তু আমাদের ওই সোশ্যাল মিডিয়া পেজের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকেও ফলো করতে পারো। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই আমাদের যে আজকের পাঠ্য প্রবন্ধ রয়েছে অর্থাৎ বিড়াল, এই প্রবন্ধটি সম্পর্কে কি জানা যায়। প্রথমে বলে রাখি, বিড়াল নামক প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাথায় থাকবে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা রয়েছে কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধটি 13 সংখ্যক বা ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ এই গ্রন্থর মধ্যে। দেখতে পাচ্ছ এখানে সূচিপত্র লেখা রয়েছে, দেখতে পাচ্ছ একদম দেখবে ত্রয়োদশ সংখ্যা বলে লেখা রয়েছে, সেখানে বিড়াল, এই বিড়াল নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে চলো একদম বিড়ালের পেজটিতে চলে যাই। দেখো, আমরা একদম কিন্তু বিড়ালের যে প্রবন্ধ পাঠটা রয়েছে সেখানে চলে এসেছি। চলো পড়তে থাকি। ত্রয়োদশ সংখ্যা বিড়াল। আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এমতো সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল, মেয়াও। তখন চক্ষু চাহিয়া ভালো করিলা দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মার্জারও। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। এক্ষণে মার্জার সুন্দরী নির্জাল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে, মেয়াও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জারও মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিলছেছে, কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব। তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুহি আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার, বিড়ালেরও তাই। সুতরাং রাগ করিতে পারি না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। কি জানি, এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত। সে দৃষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ায় কোনো লক্ষণ প্রকাশ করিল না। কেবল আমার মুখপানে চাইয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল, মিয়াও।
প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মারপিট কেন? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এই সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুৎপিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো? আহা, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি? পরোপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরিই করি, আর যাই করি, আমি তোমার ধর্মসঞ্চর মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কি চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিত চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেও চোর চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ, তাহার দণ্ড হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদেরকে কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা। ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই, পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি। তবে ছোট লোকের দুঃখে কাতর, ছি, কে হইবে? দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? বরং জোড়হাত করিয়া বলিতে, আর একটুকে আনিয়া দিব? তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে, তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তিলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ। দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি! দেখো, আমাদিগের দশা দেখো। দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় কিনা। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জারদ হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জারও কবি হইয়া পড়ে। আর আমাদিগের দশা দেখো, আহারাভাবে উদর কৃশ, অস্থি পরিদৃশ্যমান, লাঙ্গুল বিনীত, দাঁত বাহির হইয়াছে, জিহবা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারাভাবে ডাকিতেছি, ম্যাও ম্যাও, খাইতে পাই না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে। খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকুরন ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেননা আফিংখোর। তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে তাহার খাইয়া যাহা বাহিয়া পড়ে, তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য যে এই পৃথিবীতে কেহ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো,
থামো মার্জারো পণ্ডিত, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার ক্ষমতা সে তত যদি যাহার যত ক্ষমতা সে তত ধনসঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধনসঞ্চয়ের যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। মার্জারো বলিল, না হইলে তো আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক বা নৈয়ায়িক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জারও সুবিচারক এবং সুতার্কিকও বটে, সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন, তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। বিজ্ঞলোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথানুসারে মার্জারোকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর কিছু হোক বা না হোক আফিঙ্গের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয় ভাগ করিয়া খাইব। অদ্দর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধা যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিঙ্গ দিব। মার্জারো বলিল, আফিঙ্গের বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে। মার্জারো বিদায় হইল। একটি পতিত্ব আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। অর্থাৎ বোঝা যাচ্ছে এই গল্পটির মধ্যে একটি বিড়ালের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি নিগুড় কথোপকথনের আলোচনা করা হয়েছে, যেখানে এই বিড়ালটি তার ক্ষুধার আড়ালে সমাজের নিগুড় বাস্তব তত্ত্বকে কিন্তু তুলে ধরছে, যেখানে দারিদ্র্যের লঞ্ছনা বঞ্চনাকে তুলে ধরা হয়েছে এই প্রবন্ধের মাধ্যমে, এবং ধনীদের যে চাতুরতা, তাদের প্রতি যে ন্যায় বিচার অন্যায় করেছে যে তারা দরিদ্রদের ওপর, তার কথা কিন্তু একটি মার্জারের মধ্যে বা একটি বিড়ালের মধ্যে দিয়ে তিনি একদম পারদর্শিতার হাতে তুলে ধরেছেন। এখানে বিড়ালটির ছোট ছোট প্রশ্ন, বিড়ালটি কাকে কি বলেছে, বা প্রথম দিকে যেখানে রয়েছে নিউটনের কথা বা যুদ্ধের কথা, তারপরে চলে আসছে কিভাবে ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, কি যুক্তিতর্ক সাজাচ্ছে বিড়াল, এগুলির মধ্যে থেকে কিন্তু নানা রকম এমসিকিউ আসতে পারে, এবং এরকম এমসিকিউর চ্যাপ্টার কিন্তু অনেক তোমাদের জন্য আসতে চলেছে। তাই এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, এবং পরবর্তী বিভিন্ন চ্যাপ্টারের আলোচনার জন্য কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।